ভোট যে কত বড় বালাই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি আর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আগামী ৪ঠা জুন অর্থাৎ ফল প্রকাশের দিনকে সামনে রেখে অনেক ঘটনাই ঘটে চলেছে দুই দলের অন্দরমহলে। এরকম কিছু ঘটনার কথা আজকের এই এপিসোডে সামনে আনব, আর এই সব ঘটনাগুলো থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব কেন আগামী ১লা জুন বিরোধী জোটের বৈঠকে যাচ্ছেন না মমতা, ওই বৈঠকে কি আলোচনা হবে সেদিন, আর এ নিয়ে কি বলছেন রাজ্যের কংগ্রেস নেতারা। আর মমতা যে দলীয় বিধায়ক উষারানী মণ্ডলকে প্রকাশ্য সভা থেকে বলে দিলেন বিজেপির সঙ্গে তার আঁতাত আছে, বললেন হয় পায়ে ধরে ক্ষমা চান, না হলে দল থেকে বিদায় নিন। এরপরে কি হলো উষারানীর? তিনি কি ক্ষমা চাইলেন? দলে থেকে বিজেপির হয়ে আগের মতোই কাজ করতে থাকলেন, না পাল্টে গেলেন রাতারাতি? এখানেও কি ঘটছে পর্দার নেপথ্যে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে আসা যাক বিরোধী জোট ইন্ডিয়ার আগামী ১লা জুনের বৈঠকটি নিয়ে, যেখানে হাজির হবেন দেশের সব বিরোধী দলের নেতারা। কিন্তু মমতা এর মধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি ওই বৈঠকে যোগ দিচ্ছেন না। না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন ওই দিন এখানে ৯টি গুরুত্বপূর্ণ আসনে ভোট আছে, এছাড়া ত্রাণ শিবিরে দুর্গতদের সহায়তা দেওয়ার কাজও আছে, তাই তিনি যেতে পারবেন না। কিন্তু এই যুক্তি কি ধোপে টিকছে, না অন্য অঙ্ক আছে এই সিদ্ধান্তের পিছনে? কারণ এই শেষ দফার ভোট তো পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যেই আছে। সব রাজ্যেই প্রচার শেষ, এবার মানুষের ভোট দেওয়ার পালা। এখানে মমতার বা অন্য নেতার কি করার আছে? তাছাড়া ত্রাণ দেওয়ার কাজটা আগামী ১ তারিখ পর্যন্ত টেনে রাখতে হবে কেন? এটা তো জরুরি ভিত্তিতে করবে প্রশাসন, তাতে মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়া আটকাচ্ছে কেন? তাহলে এমন কিছু একটা অঙ্ক রয়েছে যে জন্য মুখ্যমন্ত্রী ওই বৈঠকে থাকবেন না বলেই ঠিক করেছেন। এমনকি তিনি অভিষেককেও ওই বৈঠকে পাঠাবেন বলেও কিন্তু জানাননি। তাই ধরে নেওয়া যেতে পারে অভিষেকও ওই বৈঠকে যাচ্ছেন না। এবার আমরা আসব কি সেই অঙ্ক, তার বিশ্লেষণে। প্রথমেই বলি মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যের একটি বিবৃতির কথা। প্রদীপবাবু বলেছেন উনি যেসব কারণে যেতে পারছেন না সেগুলি আসল কারণ নয়। আসল কারণটি হলো মমতা দুদিকের দরজা খোলা রাখছেন বলে যে চর্চা আছে সেটা উনি নিজেই বারবার বুঝিয়ে দিচ্ছেন। সত্যিই কি তাই? কি খেলা চলছে এখন দিল্লির রাজনৈতিক মহলে সেটা বোঝার আগে একটু বলে নিই কি নিয়ে ডাকা হয়েছে বিরোধীদের এই বৈঠক। ইন্ডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে ১লা জুনের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকের একটি আলোচ্য বিষয় হচ্ছে ভোট গণনার বিষয়টি, যে যন্ত্রটিকে কেন্দ্র করে, সেই ইভিএম নিয়ে। গত ২৫শে মে একটি গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন রাজ্যসভার সদস্য আইনজীবী কপিল সিব্বল। তাতে ইভিএম এর কন্ট্রোল ইউনিটের সঙ্গে কি কি বিষয় গণনার সময় মিলিয়ে নেওয়া প্রয়োজন তার একটা তালিকা দেওয়া হয়েছে। ভোট গণনার সময় বিরোধী দলের নেতা কর্মীদের কি করতে হবে আর কি করতে হবে না তার একটা ম্যানুয়াল বলা হচ্ছে ওই টুইটকে। কয়েকদিন আগেই দলের এক নির্বাচনী সভায় অমিত শাহ জানান এনডিএ জোট ৪০০ পার করবেই, আর বিরোধীরা সেটা দেখে ইভিএম মেশিনের গন্ডগোল বলে চিৎকার করা শুরু করবে। আর এই কথা থেকেই সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা। মানে এটা হচ্ছে অপরাধীদের আগাম জামিন নেওয়ার মতো। পরে বিরোধীরা যাতে চিৎকার করলেও কেউ না কান দেয়, সেজন্য আগাম কি এই কথাটা গেয়ে রাখলেন অমিত শাহ। এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বিরোধী জোটের বৈঠকে। তাই এই বৈঠক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু শুধু এই জন্যই তো এত বড় বৈঠক করা হচ্ছে না। বৈঠকে সেদিন আলোচনা করা হবে বিরোধী নেতাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়েও। আবগারি মামলায় আপাতত জামিনে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জামিনের মেয়াদ শেষ হচ্ছে ১লা জুন। সেই মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এই মামলার দ্রুত শুনানির আবেদন করেন আপ সুপ্রিমো, কিন্তু মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
তাই অরবিন্দ কেজরিওয়ালের মতো জোটের নেতাকে বাদ দিয়ে এই বৈঠক করতে চান না অন্যরা। কারণ ভোটের পর বিরোধীদের এককাট্টা হয়ে জোটের স্ট্র্যাটেজি ঠিক করাটা খুবই প্রয়োজনীয়, আর সেটাই কিন্তু এই বৈঠকের মূল আলোচ্য। তাহলে বুঝতেই পারছেন কেন পয়লাতেই বৈঠক ডেকে অরবিন্দ কেজরিওয়ালকেও রাখা হচ্ছে এই বৈঠকে। আর এখানেই থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এই বৈঠকটির দিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর রাখছে গেরুয়া শিবির। এতটা গুরুত্বপূর্ণ আলোচনায় কেন শরিক হবেন না তৃণমূল নেত্রী? জোটের বৈঠকে উপস্থিত থাকবেন এমন এক নেতার দাবি। আসলে তৃণমূল নেত্রী এখন জল মাপছেন। যদি ইন্ডিয়া ক্ষমতায় আসে তাহলে নির্দ্বিধায় তাতে ভিড়ে যেতে পারবেন, আর যদি না হয়, এনডিএর যদি কম পড়ে ২-১০টা আসন, তারা যদি সাহায্য চায় তৃণমূলের, তাহলে কি দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ থেকে অব্যাহতি পেতে তাতে সাড়া দেবেন মমতা? নিজের শর্তে যোগ দেবেন এনডিএতে? রাজনীতি সম্ভাবনার শিল্প, আর সেই আপ্তবাক্য মেনে সব দিকই কি খোলা রাখতে চাইছেন মমতা? তাই ৪ঠা জুনের আগে তিনি এই নিয়ে কোনো কমিটমেন্টেই যেতে চাইছেন না। ইন্ডিয়ার নেতাদের হিসাব অনুযায়ী বিজেপি এবার একা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সরকার তৈরির জন্য তাদের আরো কয়েকটি দলের সাহায্যের দরকার হবে। সেক্ষেত্রে কয়েকটি আঞ্চলিক দল নিজেদের আরো গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক করার খেলা খেলতে পারে। কি রকম খেলা? ১৯৯৩ সালে নরসিম্হা রাওয়ের সরকারকে ৫ বছর ঘুরপথে সমর্থন জুগিয়েছিল বামেরা বিজেপিকে ঠেকানোর জন্য। সরাসরি কংগ্রেস সরকারকে সমর্থনের কথা না বলেও যে কোনো গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটির সময় ওয়াকআউট করে গরিষ্ঠতা টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। বিজেপি ও তার জোট যদি এবার ২৭২-এর গণ্ডি না পেরোতে পারে, তাহলে কি একইভাবে এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নিতে পারে বাংলার তৃণমূল, তেলেঙ্গানার বিআরএস, ওড়িশার বিজেডির মতো দলগুলো? সেক্ষেত্রে হয়তো আসরে নামতে পারে আরএসএসও। সব দলের কাছে গ্রহণযোগ্য হয় এমন কোনো মুখ বিজেপির ঝোলা থেকে বের করতে পারে গেরুয়া শিবির। সে মুখ হতে পারেন নীতিন গডকরি বা রাজনাথ সিংহের মতো সর্বজন গ্রাহ্য নেতাদের কেউ। মনে রাখবেন, তেলেঙ্গানার বিআরএস নেতা কে চন্দ্রশেখরের মেয়ে কবিতাও কিন্তু ইডির স্ক্যানারের তলায় রয়েছে। তারাও কিন্তু একইভাবে জল মাপছে। মোদীকে সামনে না রাখলে ওড়িশার নবীনবাবুও এই সরকারকে সমর্থন দিতে দুবার ভাববেন না বলেই খবর। প্রথমেই তাই বলছিলাম, রাজনীতি বড় বালাই, আর তাই এখন পর্দার আড়ালে চলছে নানা খেলা। আর সেই খেলার আরেকটি মোচড় কিন্তু দেখা যাচ্ছে এ রাজ্যের রাজনীতিতেও। এবার আসবো সেই প্রসঙ্গে। এবার আলোচ্য চরিত্রটির নাম উষারানী মণ্ডল। ২০১১ সাল থেকে উত্তর ২৪ পরগনার মিনাখা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন উষারানী। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ঝাঁক তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে বিধানসভা ভোটের সময় অভিযোগ ওঠে উষারানী ও তার পরিবারের সকলেই আসলে নাকি বাংলাদেশের নাগরিক। যদিও ভোটের তরজা আর ডামাডোলে সে বিতর্ক ধামাচাপা পড়ে যায়। উষারানী ফের খবরে আসেন ২০২৩ সালের মে মাস নাগাদ। কি ব্যাপারে? যে নিয়োগ কেলেঙ্কারি গত কয়েকটা বছর গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই নিয়োগ বিতর্কে নিজের কন্যাকে নিয়ে ফেঁসেছিলেন তিনি। এহেন বিধায়ককে নিয়ে কি বলছেন দলের নেত্রী? তিনি বলেছিলেন, যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, মানি না, মানি না। বিজেপির সাথে যারা আতাত করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হয় পায়ে ধরে ক্ষমা চান, না হলে দল থেকে বিদায় নিন। গত ২৫শে মে বসিরহাটের নির্বাচনী সভায় এভাবেই কড়া ভাষায় মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ককে এভাবেই তৃণমূল নেত্রী দেখিয়ে দিলেন দলের চৌকাঠ। আর দুদিন পরে তাকেই কিনা ক্যামাক স্ট্রিটে নিজের খাস দপ্তরে ডেকে বাবা বাছা বলে ভোটের প্রচারে নামতে বললেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। কিন্তু এই চিত্রনাট্যে আরো মোচড় আছে। বিধায়ক উষারানী মণ্ডল গোটা লোকসভা ভোটের প্রচারে কোথাও বসিরহাটের দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেননি। তবে তৃণমূল সুপ্রিমোর ফরমানের পরে
ওই দিনই তার সঙ্গে যোগাযোগ করার বার্তা আসে বিজেপি দপ্তর থেকে। বাম কংগ্রেস জোটের নেতাদের কথায় বিজেপি থেকে তৃণমূল বা উল্টো পথে গেরুয়া শিবিরে ফিরে আসা এখন বাংলার রাজনীতিতে প্রায় একটা গা সওয়া ব্যাপার হয়ে গিয়েছে। কে যে কোন দলে অনেক সময় তা গুলিয়ে যায় মানুষেরও। আর মানুষ অবাকও হচ্ছেন কে কি বলে ভোট নিল আর কোন দিকে চলে গেল সে কথা ভেবে। আর তাই দিল্লিতে পর্দার আড়ালে যে খেলা চলেছে এখানেও কিন্তু সেই স্রোতে ভাষার খেলাই দেখতে পাচ্ছেন এখানকার মানুষ। এই খেলায় ব্যারাকপুরের অর্জুন সিং না সাগরদিঘির বাইরন বিশ্বাস কে পদ্মশ্রী বা কে বঙ্গশ্রী পাবেন তা নিয়ে জোরদার আলোচনা কিন্তু চলতেই পারে। এই আদর্শহীন রাজনীতি কি আমাদের ভবিতব্য? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।